আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরাল্লাহ ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। গত ২৭ সেপ্টেম্বর রাতে বৈরুতে ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টারে সংগঠনের সেক্রেটারি জেনারেল হাসান নাসরাল্লাহ ও অন্য নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এতে নাসরাল্লাহ ও শীর্ষস্থানীয় কয়েকজন কমান্ডার নিহত হন। গতকাল শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এই তথ্য জানায়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে গত ৩২ বছর ধরে নেতৃত্ব দিয়েছেন নাসরাল্লাহ। তার শাহাদাত বরণের মধ্য দিয়ে প্রতিরোধ যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী আরব শিয়া নেতাদের একজন সৈয়দ হাসান নাসরাল্লাহ। তিনি আধুনিক লেবাননের ইতিহাসে আরব ইসরায়েল সংঘাত ও বৃহত্তর অঞ্চলে দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছেন। নাসরুল্লাহ কখনোই লেবানন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। এরপরও দেশটির প্রশাসনের উপর ছিল তার ব্যাপক প্রভাব। লেবাননের প্রধানমন্ত্রীর উপরও ক্ষমতা প্রয়োগ করতে পারতেন তিনি। নাসরুল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ স্থানীয় একটি সশস্ত্র সংগঠন থেকে লেবাননের সাম্প্রতিক ইতিহাসের বৃহত্তম রাজনৈতিক দলে ও বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র সংগঠনে পরিণত হয়। ১৯৬০ সালে লেবাননের রাজধানী বৈরুতের দারিদ্র্যপীড়িত কারান্টিয়া এলাকার সারসাবুক নামক স্থানে তার জন্ম। গরিব শিয়া মুসলিম পরিবারে জন্ম হয় হাসান নাসরুল্লাহর। তার বাবা আব্দুল করিম ছিলেন সবজি বিক্রেতা। ৯ ভাইবোনের মধ্যে নাসরুল্লাহ ছিলেন সবচেয়ে বড়। তরুণ বয়সে তিনি লেবাননের ইরানি বংশোদ্ভূত শিয়া ইমাম সাইদ মুসা সদরের দ্বারা অনুপ্রাণিত হন। ইমাম মুসা সদর লেবাননের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে আমাল নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন ১৯৭৪ সালে। লেবাননের অবহেলিত শিয়াদের জন্য অধিকতর ক্ষমতা অর্জন এবং পূর্ব ও দক্ষিণ লেবাননের সামগ্রিক অবস্থার উন্নয়ন করাই ছিল এই সংগঠন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। এরপর ১৯৭৫ সালের এপ্রিলে লেবাননে গৃহযুদ্ধ শুরু হলে ইমাম মুসা সদর ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের সাধারণ মানুষদেরকে বাঁচাতে ওই বছরের জুলাই মাসে আমাল আন্দোলনের সামরিক শাখা গড়ে তোলেন। এ সময় নাসরাল্লাহ আমালে যোগ দেন। তবে কোরআন ও ইসলাম ধর্মের উপর উচ্চতর জ্ঞান আহরণের জন্য ১৯৭৬ সালের ডিসেম্বরে ইরাকের নাজাফ শহরে যান নাসরাল্লাহ। সেখানে তার সাথে পরিচয় হয় লেবাননের শিয়া ধর্মীয় নেতা সৈয়দ আব্বাস মুসাভির সাথে। ইরাকের শিয়া মুসলিমদের ওপর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন অত্যাচার শুরু করলে ১৯৭৮ সালে দেশে ফিরে আসেন মুসাভি ও নাসরাল্লাহ। দেশে ফিরে মুসাভি একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালু করে সেখানেই শিক্ষাজীবন অব্যাহত রাখেন নাসরাল্লাহ। ১৯৯২ সালে ইসরায়েলের হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান আব্বাস আল মুসাভি। এরপর মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লাহর প্রধান হন নাসরাল্লাহ। দায়িত্ব নেয়ার পর মুসাভি হত্যার প্রতিশোধ নেওয়াই ছিল নাসরাল্লাহর প্রথম কাজ। সে অনুযায়ী হিজবুল্লাহ সদস্যদেরকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলার নির্দেশ দেন তিনি। নাসরাল্লাহর নেতৃত্বে হিজবুল্লাহ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের পাশাপাশি ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের প্রশিক্ষণ সহায়তা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে ইরানের কাছ থেকে সংগ্রহ করা ক্ষেপণাস্ত্র ও রকেটের এক সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। ১৯৮৫ সালের গ্রীষ্মে হিজবুল্লাহ একটি বিমান ছিনতাই করে বৈরুতে অবতরণে বাধ্য করে। এই বিমানে ১.৫ শতাধিক যাত্রীর অধিকাংশই ছিল আমেরিকান। তাদেরকে জিম্মি করে রাখে হিজবুল্লাহ। ফলে মার্কিন চাপে ৭০০ লেবানিজ ও ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল মুক্তি দিতে বাধ্য হলে জিম্মিদেরকে ছেড়ে দেয় হিজবুল্লাহ। নাসরাল্লাহ কোনো ভাষণ দিলে তা আরব বিশ্ব ও এর বাইরের বিপুল সংখ্যক মানুষের মনোযোগ আকর্ষণ করত। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধ যুদ্ধের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ ছাড়াও ইরানের সাথে সম্পর্ক আছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের, ফিলিস্তিনের হামাস ও ইসলামিক জিহাদ, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরাকের বেশ কয়েকটি মিলিশিয়া গ্রুপের। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হিজবুল্লাহর আনুমানিক 1,20,000 থেকে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের অস্ত্রাগারের বেশিরভাগই ছোট অনির্দেশিত আর্টিলারি রকেট। তবে হিজবুল্লাহর বিমান ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হয়। হামাসের তুলনায় অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র রয়েছে হিজবুল্লাহর কাছে। 1982 সালের জুন মাসে পিএলও থেকে বেরিয়ে আসা ফিলিস্তিনি বিদ্রোহী গ্রুপ আবু নাদালের সদস্যরা লন্ডনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার চেষ্টার পর ইসরায়েল লেবাননে সামরিক আগ্রাসন চালায়। সে সময় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন পিএলওর সদর দফতর ছিল লেবাননের রাজধানী বৈরুতে। পিএলওকে বৈরুত থেকে বিতাড়িত করতে ইসরায়েলি বাহিনী 10 সপ্তাহ ধরে বৈরুত অবরুদ্ধ করে রাখে। এ সময় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি সহ 20,000 লোক নিহত হয়। অন্যদিকে ইসরায়েলের সেনা সদস্য সহ 370 জন নিহত হয়। ইসরায়েলি আগ্রাসনের কারণে পরিস্থিতি মোকাবেলায় লেবাননের প্রেসিডেন্ট ইলিয়াস সার্কিস সব দলকে নিয়ে ন্যাশনাল সালভেশন কমিটি গঠন করেন। এতে যোগ দেন আমাল নেতা ও নববেরি ও লেবানন ইসরায়েলের প্রধান মিত্র খ্রিস্টান মিলিশিয়া বাহিনীর নেতা বশির জামাইলও। আমাল নেতা নবীবেরির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সংগঠনটি থেকে বেরিয়ে যান মুসাভি ও নাসরুল্লাহর কয়েকজন নেতা। 1982 সালে গ্রীষ্মে তাদের উদ্যোগে গঠন করা হয় নতুন সংগঠন হিজবুল্লাহ। নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। এর মাধ্যমে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হয়ে ওঠে। তারা ইসরায়েলি সামরিক বাহিনী ও তার মিত্র সাউথ লেবানন আর্মি বা এসএলএর উপর হামলা চালায়। অন্যান্য বিদেশি শক্তিও তাদের আক্রমণের লক্ষ্যে পরিণত হয়। 1983 সালে লেবাননে মার্কিন দূতাবাস এবং মার্কিন মেরিন সেনাদেরকে ব্যারাকে বোমা হামলায় হিজবুল্লাহ জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এই হামলাগুলোতে 258 মার্কিন এবং 58 ফরাসি সেনা সদস্য নিহত হন। এই হামলার ঘটনার প্রতিক্রিয়ায় লেবানন থেকে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করা হয়। 1985 সালে একটি খোলা চিঠি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নিজেদের উপস্থিতি জানান দেয় হিজবুল্লাহ। চিঠিতে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ইসলামের মূল শত্রু হিসেবে চিহ্নিত করে তারা। একই সাথে ইসরায়েল মুসলমানদের ভূমি দখল করে আছে বলে মন্তব্য করে দেশটিকে ধ্বংস করার আহ্বানও জানানো হয় ওই চিঠিতে। এতে জোর করে চাপিয়ে না দিয়ে মানুষের অবাধ অংশগ্রহণ ও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে লেবাননে ইসলামিক ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছিল সংগঠনটি। নাসরাল্লাহ উত্তর ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তার যোদ্ধাদের লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন গত 3 দশক ধরে। হিজবুল্লাহর প্রতিরোধের মুখে 2000 সালে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয় ইসরায়েল। সর্বশেষ হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা বেড়ে যায় গত বছরের 7 অক্টোবর থেকে। ওই দিন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের নজিরবিহীন হামলার জের ধরে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে দেশটি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে ইসরায়েলের অভ্যন্তর ও দখল করা গোলান মালভূমি এলাকায় রকেট হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রায় 1 বছর ধরে পাল্টাপাল্টি হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহ এখন ভয়ানক এক সংঘাতে জড়িয়ে পড়েছে। হাসান নাসরাল্লাহর মৃত্যু এই সংঘাতকে পূর্ণ যুদ্ধে পরিণত করার আশঙ্কা তৈরি করছে। 2006 সালে যুদ্ধে হিজবুল্লাহর কাছে ইসরায়েল কার্যত পরাজিত হবার পর এবার সর্বশক্তি নিয়ে লেবাননে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েল। হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর কাকে তার স্থলাভিষিক্ত করা হবে বা নতুন নেতা নির্বাচন করা হবে তা এখন স্পষ্ট নয়। হিজবুল্লাহর পরবর্তী পদক্ষেপ কী হয় তার উপরই চলমান যুদ্ধ কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।